সংজ্ঞা মতে যে পরিমাণ মুক্তিযোদ্ধা আপনি দেখাচ্ছেন সেটা থেকে বাদ দিতে হবে, এটা আমার সাবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ। আমি ওনাদেরকে মুক্তিযোদ্ধা মনে করি না। সহযোগী যাদেরকে বলা হচ্ছে, আবারও বলছি, বুলেটে যে বুক পাতে, যিনি বুলেটে বুক পাতেননি, আমার কাছে আমার সংজ্ঞায় তিনি মুক্তিযোদ্ধা না। তুই আরো অনেক বড় হতে পারে না, যে বলছি তাজউদ্দিন আহমদ বুলেটে বুক পাতেননি, শেখ মুজিবুর রহমান পাতেননি, এরা প্রত্যেকে, ইভেন আমি আরো যদি সরাসরি কথা বলি, শেখ মুজিবুর রহমান কিন্তু ফাঁসির আসামি ছিলেন না হয়তো, কারণ এনারা সবাই বিট্রে করেছেন। ওনারা একটা স্বাধীন, শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার অবস্থায় তারা প্রেসিডেন্ট বানাচ্ছেন, কিন্তু এনারা একটা রাষ্ট্র ভেঙে রাষ্ট্র তৈরি করার চেষ্টা করছেন। জিয়াউর রহমান থেকে শুরু করে যারা ঘোষণা করলেন, সেক্টর কমান্ডার হলেন, তারা কিন্তু যদি স্বাধীন না হতো প্রত্যেকে ফাঁসির আসামি, তাই না? তো অনেক জাহেদ ভাই, আমি ওই আলোচনাটা আরেকটু এগোতে চাই। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে তো আমরা অনেক কিছু দেখেছি, গত 15 বছর দেখেছি, আগেও দেখেছি। এক এক সরকার আসলে আমরা এক এক রকমের ইতিহাস দেখি। সেই ইতিহাস শুধু রাজনৈতিক বয়ানে না, পাঠ্যপুস্তকেও। এই সরকার একটি অরাজনৈতিক সরকার, তারা এই পাঠ্যপুস্তক থেকে শুরু করে অনেক জায়গায় এই ইতিহাস বদল, সংশোধন, পরিবর্তন যাই বলি করছে। এটা কি স্থায়ী হবে? দুটো ব্যাপার, একটা ফান মনে পড়লো রুবিন ফারহানের কথা থেকে। পুরস্কার করমুক্ত করা হয়েছে 10টার, এর মধ্যে 4টায় কোনো অর্থ পুরস্কার নাই, মানে এটাও পত্রিকায় এসছে। এই হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং আর কি। আচ্ছা, তালিকার প্রশ্ন, তালিকাটা করা জরুরি বলে মনে করছেন তিনি এবং জনাব আসম আব্দুর রব সম্ভবত একই কথা বলেছেন। এখানে একটা ভুল আছে। আপনি যখন তালিকা করবেন তার আগে সংজ্ঞা ঠিক করা জরুরি, কারণ আমি মনে করি ওই সংজ্ঞা মতে যে পরিমাণ মুক্তিযোদ্ধা আপনি দেখাচ্ছেন সেটা থেকে বাদ দিতে হবে, এটা আমার সাবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ। আমি ওনাদেরকে মুক্তিযোদ্ধা মনে করি না। সহযোগী যাদেরকে বলা হচ্ছে, আবারও বলছি, বুলেটে যে বুক পাতে, যিনি বুলেটে বুক পাতেননি, আমার কাছে আমার সংজ্ঞায় তিনি মুক্তিযোদ্ধা না। তুই আরো অনেক বড় হতে পারে না, যে বলছি তাজউদ্দিন আহমদ বুলেটে বুক পাতেননি, শেখ মুজিবুর রহমান পাতেননি, এরা প্রত্যেকে, ইভেন আমি আরো যদি সরাসরি কথা বলি, শেখ মুজিবুর রহমান কিন্তু ফাঁসির আসামি ছিলেন না হয়তো, কারণ এনারা সবাই বিট্রে করেছেন। ওনারা একটা স্বাধীন, শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার অবস্থায় তারা প্রেসিডেন্ট বানাচ্ছেন, কিন্তু এনারা একটা রাষ্ট্র ভেঙে রাষ্ট্র তৈরি করার চেষ্টা করছেন। জিয়াউর রহমান থেকে শুরু করে যারা ঘোষণা করলেন, সেক্টর কমান্ডার হলেন, তারা কিন্তু যদি স্বাধীন না হতো প্রত্যেকে ফাঁসির আসামি, তাই না? তো অনেক বড় ঝুঁকি তাদের ছিল, তারা অনেক বড়, আবারও বলছি, কিন্তু মুক্তিযুদ্ধ হওয়ার জন্য এটা দরকার। সো তালিকার জন্যই আসলে এই সংজ্ঞায়নটা ঠিক করা দরকার। এবার আপনি যে জায়গায় আসছেন তার আগে ছোট্ট একটু থিওরিটিক্যাল কথা বলে নেওয়া ভালো। মানে আমাদের সোসাইটিতে মেজর প্রবলেম হচ্ছে এখানে যে আমরা সম্ভবত আমরা যতটা ইন্টেলেকচুয়াল হয়ে উঠি নাই, এই কারণেই এটা হয়। একটা সোসাইটি যত ইন্টেলেকচুয়াল হয়ে ওঠে, একটা মানুষ যত ইন্টেলেকচুয়াল হয়ে থাকে, ওই সোসাইটিতে গ্রের পরিমাণ বাড়তে থাকে। মানে সব কিছু ব্ল্যাক আর হোয়াইট না। দেখবেন আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে আমরা ব্ল্যাক আর হোয়াইট খুঁজি, যে এটা নাইলে এটা। তাহলে ধূসর এরিয়াটার কি হবে? ধূসর এরিয়া থাকবে। আপনি 7ই মার্চ শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন কি করেননি, আপনার কানে শোনা একটা ভাষণ, ওরও ইন্টারপ্রিটেশন, ওটার একটা অংশ নিয়ে এবারে সংগ্রাম, মুক্তি সংগ্রাম, ঘরের ঘরে দুর্গ গড়ে তোলো, এসব দিয়ে কেউ বললো এটাই তো স্বাধীনতার ঘোষণা ডিফ্যাক্টো। আবার একজন খুঁজে বের করবে, তিনি শর্ত দিচ্ছেন, ক্ষমতা হস্তান্তর করো, বেড়াকে ফিরিয়ে নাও, তারপর তোমার সাথে আমি আলোচনায় যাবো কিনা। তো ক্ষমতা হস্তান্তরের কথাও বলছেন, কেউ বলতে পারে এটা ধরে। সো নানান রকম ইন্টারপ্রিটেশন থাকবে এবং ইতিহাস কোনোদিন শেষ হয় না, শেষ কখনো না। মানে আমেরিকার 250 বছর পার হয়ে গেছে তাদের স্বাধীনতার, আজও তাদের স্বাধীনতার হিস্ট্রির বই নতুন করে লেখা হয়। এটা কাউকে নিতে হবে নট নেসেসারিলি। এবার আপনি যে প্রশ্নে এসছেন, আমাদের স্কুলে আমরা কিছু রাখবো, স্কুল পর্যায়ে অন্তত আমাদের একটা জিনিস খেয়াল রাখা দরকার, মানে ফ্যাক্ট আর ট্রুথ দুটো ভিন্ন জিনিস। ফ্যাক্ট অবজেক্টিভ। 7ই মার্চ শেখ মুজিবুর রহমান একটা ভাষণ দিয়েছেন, 7ই মার্চ শেখ মুজিব এই জিনিসগুলো বলেছেন, এগুলো ফ্যাক্টস, কিন্তু এটার ইন্টারপ্রিটেশন, ওনার মনের মধ্যে আসলে কী ছিল, দিস আর ট্রুথস। এগুলো হয়তো স্কুল পর্যায়ে না রেখে আমরা যদি কিছু ফ্যাক্টস স্কুলে জানানোর চেষ্টা করি, দ্যাটস গুড। এবং এটা এই সরকার যে একদমই করতে পারবে না আমি তা মনে করি না। আমি কিন্তু এই সরকারকে ঠিক টিপিক্যাল কেয়ারটেকার সরকার মনে করি না। কিন্তু এখন ওই প্রশ্নটা এসছে, আপনার সাথে আমি একমত, মানে কর্তৃত্বের জায়গায় না। জি, এই সরকারের যে আচরণ বা সরকার আস্তে আস্তে তার যে বৈশিষ্ট্যগুলো দেখতে পাচ্ছি আমরা, তাতে করে এটাই সঠিক কর্তৃপক্ষ কিনা সরকার হিসেবে।
খুব ভুলও বলবো না, কিন্তু আসলে অন্য একটা আলোচনা আছে যেটা আসলে অলরেডি এসছে। মানে একটা সরকারের আসলে মূল যে কাজগুলো আছে আপনি কি সেগুলো ঠিকঠাক মতো একটা হায়ারার্কিয়াল হবে। একটা দেশের আইন শৃঙ্খলার অবস্থা ভালো না, দেশে যে কোনো সময় এখনো মব তৈরি হয় যে কোনো কিছু হতে পারে। কয়েকদিন আগে সেনাবাহিনীর সাথে জনাব সার্জিস আলমের যে চাপানুতর হয়েছে জিএম কাদেরের বাড়ি ভাঙা নিয়ে, এই দুদিন আগের কথা। একটা সরকার যখন এই বেসিক রুটিন কাজগুলো, মানে এমনকি কেয়ারটেকারের হতে কাজগুলো করার কথা, সেগুলো তিনি ঠিকঠাক মতো করতে পারছেন না। এগুলো কিন্তু পলিসি ডিসিশন। সেই করিডোর বলেন, সেই চট্টগ্রাম পোর্ট বলেন, বা শিক্ষা, মানে আমাদের বইয়ের মধ্যে যে কি কি জিনিস হিস্ট্রিতে আসবে, এগুলো পলিসি ডিসিশন। সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি মনে করি আর কি রুমিন ফারহানা যেটা বলছিলেন, শুধু দৃষ্টি সরানো, নির্বাচনকে আড়াল করা, নাকি আমি অনেক বড় বড় কাজ করতে পারি, গোটা জাতিকে মেরামত করে দিয়ে যাব, ওই চিন্তা থেকে? মানে এগুলো তাদের এক ধরনের, আসলে যেহেতু অনেক কথা বলে ফেলেছেন, তারা সংস্কার করবেন, ওটা করবেন, সেটা করবেন, তাদের কিছু দেখানোর তো চেষ্টা করতে হয়, তারা সেগুলো দেখানোর চেষ্টা করছেন। যেহেতু আপনি বেসিকগুলো পারছেন না, তখন আরও কিছু দেখিয়ে কিছু কিছু মানুষকে অন্তত দেখাবেন যে না, আমি তো এই মেজর জায়গায় কাজ করেছি। ইতিহাসের বহু জায়গা যেহেতু বিতর্কিত এখনো আছে, আপনি বলছেন সব সময় থাকবে, সেটি আপনি ইতিহাসবিদ, রাজনীতিবিদ এবং আরও যত স্টেক হোল্ডার, তাদেরকে না নিয়ে আপনি নিজে নিজে করে ফেলছেন। এখানে দু তিনটা প্রশ্ন আছে, মানে আমি ঠিক জানি না, আমি খুব কনফিডেন্টলি বলতে পারছি না, কারণ স্কুলের বইগুলোতে আসলে ওনারা কি, আমি আবারও বলছি, ফ্যাক্টস আছে কিছুগুলো হিস্ট্রিকলি সামনে পাওয়া যায়। যেমন ধরুন, আমরা 7ই মার্চের পর এই আলাপ আওয়ামী লীগের সময় করি না। আচ্ছা, 7ই মার্চ মুজিবের ভাষণ ইতিহাসের অনেক চ্যাপ্টার বাদ দেওয়া আসছি। যেমন ধরুন 25শে মার্চ হঠাৎ করে কি হইলো যে এখানে আক্রমণ হলো। 7ই মার্চের ভাষণের সাথে যদি আমরা মিলিয়ে পড়ি যে এখানে ইয়াহিয়া এসছিলেন, শেখ মুজিবুর রহমান বসেছেন, পরে ভুট্টো এসছেন, ত্রিমুখী বৈঠক হয়েছে, শেখ মুজিবুর রহমান বেরিয়ে বলছেন আলোচনার অগ্রগতি হচ্ছে, এইসবও তো হিস্ট্রির পার্ট। সো এখন আমরা এরকম ফ্যাক্টস দিচ্ছি কিনা, এর মধ্যে আবার অনেক কথা আছে, ইন্টারপ্রিটেশন আদৌ দেওয়া হয়েছে কিনা, মানে ট্রুথ কি আনার চেষ্টা করা হয়েছে, সেটা আমি আসলে জানি না। যদি তারা এটা করে থাকেন, তাহলে সেটা যদি নিউট্রালি ফ্যাক্টসগুলো আনেন, যদি এই ইন্টারপ্রিটেশনের দায়িত্ব ছেড়ে দেওয়া হয়, আমি ফ্যাক্টস আনার মধ্যে প্রবলেম দেখি না। এর মধ্যে আবার অনেকগুলো আবার নতুন নতুন ব্যক্তিগত বিষয় আছে যেগুলো আমাদের মেইন স্ট্রিমে নিউজ নেই। শেখ মুজিবুর রহমান বেরিয়ে বলছেন যে এটা এগোচ্ছে, এটা ফ্যাক্টস, এটা কারণ আমাদের একদম প্রিন্টেড পত্রিকায় খবর আছে। কিন্তু যেমন মিস শারমিন, তাজউদ্দিন সাহেবের বড় কন্যার একটা বই আছে, তাজউদ্দিন নেতা ও পিতা, তিনি আবার ধরুন আমরা 25 আগস্টের আগে উনি দাবি করছেন তার বাবা শেষ মুহূর্ত পর্যন্ত ওই বাড়িতে ছিলেন এবং শেখ মুজিবুর রহমানের একটা স্বাধীনতার ঘোষণা টেপ রেকর্ডারে রেকর্ড করতে চেয়েছিলেন, যেটা শেখ মুজিবুর রহমান রাজি হন নাই। সো এসবও আছে, এগুলো না যেগুলো আমাদের একদম প্রাপ্ত তথ্য মেইন স্ট্রিম মিডিয়ায় আছে, সেই ফ্যাক্টসগুলো জানানো যেতে পারে আমি মনে করি। আমি আবারও বলছি, ফ্যাক্টস হলেই কি চলবে নাকি আমার কমপ্লিট ফ্যাক্টস দরকার? ফ্যাক্টস আসলে মানে আমি এটাই বলছি যে সুবিধা অনুযায়ী একদম একদম না, আমরা অনেকে চেরি পিক করি। আমি আবারও বলছি, আমি আসলে এটা নিয়ে কনক্রিট মন্তব্য করতে পারছি না, কারণ কোন কোন বইতে তারা আসলে কি কি হয়েছে। আমি আপনার সাথে একমত, ফ্যাক্টসের ক্ষেত্রেও এক এক সরকার এক এক রকম। ওই যে বললাম, আওয়ামী লীগ 7 তারিখ আসবে, এরপর 25 তারিখ অপারেশন সার্চ লাইট। মুজিব যে ইয়াহিয়ার সাথে ক্ষমতা ট্রান্সফার করা নিয়ে দিনের পর দিন আলোচনা করেছেন, তখনকার ইন্টারকন্টিনেন্টাল, এবং এখনও ঘটনাচক্র এটা আবার ইন্টারকন্টিনেন্টাল হয়েছে, তারপরে ত্রিমুখীভাবে ভুট্টোর সাথে বসেছেন, বসে কথাবার্তা বলেছেন, এই ফ্যাক্টস কিন্তু ওনারা তুলে ফেলেছেন। আবার কেউ একজন আরেক ফ্যাক্টস আনবেন না, এই জিনিসগুলো তো আছেই আসলে।